যারা জয়েন করতেছো একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, যারা জয়েন করতেছো একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিও। তাহলে আমাদের সবাই জয়েন করে নাও। আমাদের আজকে জটিল সংখ্যার যে প্রথম চ্যাপ্টারটা, আমরা আগে বলছিলাম তোমাদেরকে জটিল সংখ্যাটাকে আমরা দুইটা ভাগে বিভক্ত করব। একটা হচ্ছে আমাদের জটিল সংখ্যাকে আমরা বলতে পারি একটা হচ্ছে তার 3a আর একটা হচ্ছে 3b। তো আজকে আমরা 3a কমপ্লিট করব অ্যান্ড 3b তে শিফট করব, অর্থাৎ আমাদের এই যে নেক্সট আমরা যা পড়াবো সবগুলো হচ্ছে 3b, এবং 3bটা মোটামুটি আমার 3 এর তুলনায় একটু বড় আছে, বাট খুবই ইজি বলতে যদি আমরা আমাদের মতো করে পড়ি তাহলে ইজি, আর যদি এলোমেলো পড়ো খুবই কঠিন মনে হবে। বাট আশা করি এতটুকু আশা রাখতে পারো যে ক্লাস যদি প্রপারলি করো তোমার কাছে খুবই ইজি মনে হবে। আমি সবচেয়ে ইজি ওয়েতে পড়ানোর ট্রাই করি, কারণ ফিজিক্স ম্যাথ এগুলো যদি তোমাকে কঠিন ওয়েতে পড়ানো হয় আলটিমেটলি তোমার কাছে আরো বেশি কঠিন মনে হবে। কঠিনে কোনো কিছু নাই, যত ইজিলি এক্সপ্রেস করা যায়। একজন টিচারের কাজ কি ইজিলি জিনিসটাকে হ্যান্ডেল করা, তো ইজিলি হ্যান্ডেল করা আমরা ঠিক সেম কাজটাই করবো এখানে। তো সবাই একটু খেয়াল করো যে প্রথমত হচ্ছে আমরা আজকে যদি এটা করি 9 কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ আছে তোমাদেরকে। আমরা এর আগে আমি হোমওয়ার্ক দিয়েছিলাম হচ্ছে, অলরেডি আমি কিন্তু নতুন বইয়ের পিডিএফ দিয়ে দিছি, ওই বই থেকে আমি করাচ্ছি। পিডিএফ তোমাদেরকে আমি গ্রুপে দিয়ে দিছি, আর ওই পিডিএফে কিন্তু অক্ষরপত্র বইয়ের পিডিএফটা, আর আরেকটা হচ্ছে তোমার ওইখান থেকে কিন্তু আমি করাচ্ছি। তোমাদের বাসায় যাদের বই আছে বই ফলো করবা, আর যাদের বই নাই তারা ওই পিডিএফটা ফলো করবা। আর মেইন শিট যেটা সেটা একটু কাজ এখনো বাকি আছে, কারণ ওখানে সিকিউ এমসিকিউ সবগুলো সলিউশন অ্যাড করতে হচ্ছে, একটু কাজ বাকি আছে। সেগুলো কমপ্লিট হইলে আমি বাস্তব সংখ্যার মতো করে দিয়ে দিব, হ্যাঁ কালকে দিয়ে দিব আশা করি। তো তাহলে ওটা পেলে পুরোটা পেয়ে যাবা। তো এখন হচ্ছে আমাদের জটিল সংখ্যার 8 পর্যন্ত গতদিন আমাদের হয়ে গেছিল, আজকে হচ্ছে 9ও আসলে জিনিসগুলো হচ্ছে সম্পূর্ণ তোমার নিজের মতো, হ্যাঁ তোমাকে নতুন করে আবার এখানে কিছু করতে হবে না। তো আমি একটু দেখি যে 9-এর মধ্যে যদি আমরা যাই তাহলে কি করতে হয় একটু খেয়াল করো। 9-এর যেমন 4 নাম্বারটা বললো, 9-এর 4 এই ম্যাথটা যদি তুমি করতে যাও, 9-এর 4-এ তোমাকে বলা হয়েছে x প্লাস iy ইকুয়ালস হচ্ছে 2e টু দি পাওয়ার মাইনাস i থিটা। তো এখন কথা হলো তোমাকে এটা বলছে মানে কি, আমরা জানি কোন একটা জটিল সংখ্যা এরকম থাকে x প্লাস iy ইকুয়ালস টু r e টু দি পাওয়ার i থিটা, ওকে তাই না? যদি কোন একটা জটিল সংখ্যা এরকম আকারে থাকে তাহলে আমরা বলতে পারি তার এটা হচ্ছে তার মডুলাস, থিটাটা হচ্ছে তার আর্গুমেন্ট। এখানে তাহলে বলো তো এই জটিল সংখ্যার মডুলাস কত? মডুলাস হচ্ছে 2, আর্গুমেন্ট হচ্ছে মাইনাস থিটা। এখন মডুলাস যদি 2 হয় তাহলে সিম্পল হয়তো আমরা বলতে পারি মডুলাস ইকুয়ালস টু 2, আর মডুলাস ইকুয়ালস টু আমরা কি জানি √x² + y²।
তাহলে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান যদি 2 হয় তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান কত 4। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, এটা বোর্ডে 2 নাম্বার আসছিল, মানে সিওরি ছিল কতে। খুবই সিম্পল। আর আরেকটা বলছে এটা এই ম্যাথটা তুমি দেখো কি বললো, z ইকুয়াল টু যদি 3 প্লাস 2i হয় দেখাও যে z স্কয়ার প্লাস z বার প্লাস z বার হোল স্কয়ার ইকুয়াল টু 23। তো z যদি 3 প্লাস 2i হয় তাহলে z বারের মান কত 3 মাইনাস 2i, একটা অনুমান দিই। তাহলে আমরা বলতে পারি z স্কয়ার মানে কি, আমি এটাকে বর্গ করব, প্লাস z বার মানে কি এটা আর এটাকে গুণ করব, z বার স্কয়ার মানে কি এটাকে বর্গ করব, তিনটাকে যোগ করব, যোগ করলে তুমি দেখবে आंसर পাবে 23। এটা তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আরো এরকম অনেকগুলো প্রমাণ আছে হাবিজাবি, এগুলা তুমি জাস্ট একবার দেখে নিবা, কোনো প্রয়োজনই নেই তেমন, নিজে নিজে পারবে সবকিছু। এবার আসে এই ম্যাথটা, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বাট 2 লাইনের ম্যাথ, খুব ইজি। আমরা আগে বলছিলাম কোন একটা জটিল সংখ্যার দুই পাশে দুইটা দাগ থাকা মানে কি, সেটা তার কি মান, পরম মান বা মডুলাস। এবার একটু খেয়াল করে দেখো, আমি যদি বলি পরম মান অফ a ডিভাইডেড বাই b, এটা বলা যে কথা পরম মান অফ a ডিভাইডেড বাই পরম মান অফ b বলো কি সেম কথা। অর্থাৎ আমাদের কোন একটা দুইটা জিনিসের ভগ্নাংশের পরম মান যে কথা, তাদের আলাদা আলাদা পরম মানের ভগ্নাংশ কি সেম কথা। তো এটা যদি সেম কথা হয় তাহলে তুমি ল হিসেবে এটা লিখে রাখতে পারো, a বাই b এর পরম মান যে কথা, এটা সিম্পল হয়ে a পরম মান ডিভাইডেড b এর পরম মান সেম কথা। তাহলে যদি সেম কথা হয় ঠিক সেম কাজটা এখানে করো তুমি। আমার লেফট হ্যান্ড সাইড আমরা বলতে পারি ax iy তার পরম মান ডিভাইডেড বাই নিচে আছে x iy তার পরম মান ইকুয়ালস টু, বলতো পরম মান মানে কি মডুলাস কিভাবে বের করে, রুট ওভার বাস্তব স্কয়ার প্লাস অবাস্তব স্কয়ার। অবাস্তব মানে কি i এর সব কত -y। আমি বারবার বলছিলাম এখানে তোমরা মাইনাসটা কাউন্ট করো না, মানে মাইনাসটা দিয়ে তোমরা ভুল করো, এটা মাস্ট দিতে হবে যদিও সেম আনসার আসবে। তো আর নিচে হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার তুমি খেয়াল করে দেখো উপরে ক্যালকুলেশন করলে কি পাবা, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, নিচেও রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো কাটাকাটি করলে आंसर হচ্ছে 1, তবে ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তবে একটা কথা বলে রাখি, পরীক্ষায় কাটাকাটি করা যাবে না, মানে পরীক্ষায় তুমি কাটবা না, ডাইরেক্ট লিখে দিবা। তো তাহলে আমাদের এটা হচ্ছে 9 এর 1 নাম্বার, মানে আমরা বলতে পারি আমাদের আনুষ্ঠানিকভাবে 9A শেষ। তো 9A শেষ হলেও আমি এখানে শেষ করব না, আমার আরো কিছু ম্যাথ তোমাদের করাইতে হবে, মানে ম্যাথে না কনসেপ্টগুলো কেন করাবো দুইটা কারণে। একটা হচ্ছে আমরা তো আগেই বলছি আমার পড়ানোর সময় এমনভাবে পড়ি যাতে করে অ্যাডমিশন সহ ব্যাকআপ হয়ে যায়, এবং অ্যাডমিশনে আহামরি কোনো কিছু থাকে না, জাস্ট চিন্তা ভাবনাটা সুদৃঢ় করতে হয়। আর আরেকটা হচ্ছে তোমাদের কিন্তু এমসিকিউ আছে, তাহলে এমসিকিউর ক্ষেত্রে কিন্তু তোমাকে আমাদের একটা স্টুডেন্ট ম্যাথে কত ভালো মার্কস পাবে সেটা ডিপেন্ড করে সে এমসিকিউতে কত পাবে তার উপর। কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট এমসিকিউতে খারাপ করে, কারণ তুমি প্র্যাকটিস করো না বা তোমার টেকনিকগুলো মাথায় নাই। ওই টেকনিকগুলো দেখায় আমরা কিছু এক্সট্রা জিনিস করতে হবে, তো আমরা সাথে কিছু বেসিকও নিব, আবার কিছু টেকনিকও দেখাবো। তাহলে একটা একটা করে আমরা খেয়াল করি। তাহলে আমাদের আবার বলতে 3A শেষ, বাট এখন আমরা করব 3A এক্সট্রা, মানে আমরা যা পড়ছি তাই একটু অন্যভাবে পড়ে দেখাবো আর কি। হ্যাঁ, এবার আসো প্রথমত আসি, আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত, যে আমাদের মডুলাস সংক্রান্ত, মডুলাস ও আর্গুমেন্ট সংক্রান্ত, আর্গুমেন্ট সংক্রান্ত সংক্রান্ত। তাহলে আমরা আসি যে কি বলে আমাদের কোনটা কি মিন করে। দেখো আমি তোমাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, আমাদের কোন একটা সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট বলতে কি বোঝায়। সাপোজ আমি একটা জটিল সংখ্যা নিলাম z ইকুয়ালস টু 3 প্লাস 3i, তাহলে আমি সিম্পল যদি তোমাকে প্রশ্ন করি ভাইয়া এই যে জটিল সংখ্যা তার মডুলাস কত, তাহলে আমি তোমাকে যদি প্রশ্ন করি তুমি আমাকে আনসার দিবা কি, ভাইয়া এই জটিল সংখ্যা যেটা আপনি দেখতেছেন তার মডুলাসটা কত, তার মডুলাসটা হচ্ছে আমাদের r ইকুয়ালস টু রুট ওভার 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এর মানে 3 3 9 প্লাস 9 18, এর মানে হচ্ছে আমাদের তাহলে 2 * 9 মানে হচ্ছে আমাদের 3 √2 বলা যায়। তাহলে এটা হচ্ছে 3 √2। তার যদি আর্গুমেন্ট বলি থিটা ইকুয়ালস টু কত আসবে, আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্ট বুঝি, সেটা হচ্ছে 45 ডিগ্রি আসবে। এখন আমার কথা হচ্ছে এই মডুলাস আর আর্গুমেন্ট বলতে আমাদের কি বোঝায়। এই মডুলাস এবং আর্গুমেন্ট বলতে যেটা মিন করে সেটা হচ্ছে এই মডুলাস মানে হচ্ছে সেটা মূলবিন্দু থেকে কতটুকু দূরে। তাহলে দেখো আমার এখানে আমি বলতে পারি আমার এটা যদি আমি আঁকি বাস্তব অক্ষ আর অবাস্তব অক্ষ, তাহলে সেটা মূলবিন্দু থেকে কতটুকু দূরে 3 √2 দূরে। তাহলে 1 2 3
√2 মনে করো যে √2 মানে 1.41, তাহলে গুণ করলে মোটামুটি সামথিং 4 এর কাছাকাছি হবে। আমি ধরে নিলাম এটা হচ্ছে কি 3√2। তাহলে এতটুকু মূলবিন্দু থেকে দূরে, কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে আমি বুঝাইতে পারছি কথাটা। তাহলে মডুলাস মান হচ্ছে মূলবিন্দু থেকে দূরত্ব, আর আর্গুমেন্ট মান হচ্ছে সেটা কত ডিগ্রি কোণে আছে। তাহলে তুমি দূরত্বটা যেখানে সেখানে নিলে হবে না, এই দূরত্বটা নিতে হবে কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে। তাহলে আমি এতটুকু নিলাম, এবার এটা কত ডিগ্রি কোণে বাঁকাই দিব? 45 ডিগ্রি কোণে বাঁকাই দিব। এর মানে এই দূরত্বটা হচ্ছে 3√2 আর অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। তখন আমি বলতে পারবো এটা হচ্ছে সেই জটিল সংখ্যাটা। তাহলে মডুলাস মান হচ্ছে সে মূলবিন্দু থেকে কতটুকু দূরত্বে গেল, আর আর্গুমেন্ট মান হচ্ছে সে তাকে কত ডিগ্রি কোণে ঘুরাইয়া দিল। আর্গুমেন্ট মানে কি? সে তাকে কত ডিগ্রি কোণে ঘুরাইয়া দিল। এবার আসো, আমি যদি বলি আমার এই যে কোন একটি জটিল সংখ্যা, আমাদের কোন জটিল সংখ্যাকে কোনো কিছু দ্বারা গুণ করবো। সাপোজ আমি যদি বলি এই যে সাপোজ আমি নিলাম 2z, তাহলে আমি কি করলাম 2 ইন্টু জটিল সংখ্যা 3 + 3 এর সাথে গুণ দিলাম না? তাহলে এই 2 এর সাথে এটা গুণ দিলে কি হচ্ছে আমি সেটা একটু দেখি। তাহলে 2 এর সাথে গুণ দিলে আমার যেটা হচ্ছে, আমি এটা তোমাকে এঁকে দেখাই। যেটা হয় সেটা হচ্ছে এই জিনিসটা, এটা বোঝায় তার মডুলাস আর্গুমেন্ট। এই মডুলাস আর্গুমেন্টকে আমরা আরেকবার প্রকাশ করতে পারি আর অ্যাঙ্গেল থিটা। কখনো যদি এটা দেখো বুঝে নিবা এটা হচ্ছে মডুলাস, এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে মডুলাস, এটা হচ্ছে আর্গুমেন্ট, মানে এভাবেও দেখানো যায়। এবং আমরা ক্যালকুলেটরের ট্রিক শিখবো, ক্যালকুলেটরে যখন ট্রিক শিখবো ওই ক্যালকুলেটরে দেখবো আর থিটা এভাবে দেওয়া যায়। ইভেন তোমরা ভেক্টরের সামান্তরিক সূত্র করছো না, অনেকগুলো বল করছো না, ওই বলের কনসেপ্টগুলো এটা দিয়ে করা যায় ক্যালকুলেটর দিয়ে শর্টকাট করে ফেলতে পারবা। সেগুলো আমি শিখাবো স্থিতিবিদ্যা যখন ম্যাথে পড়াবো তখন। কারণ ফিজিক্সে যখন হয়তো আমরা ফার্স্ট ইয়ারে ফিজিক্সে আমি যখন পড়াইছি তখন ওগুলো শিখাই নাই, কারণ ফিজিক্সে বল থাকে 2টা, কিন্তু ম্যাথের মধ্যে এরকম বল 3টা 4টাও থাকতে পারে। তো 3টা 4টা থাকলে এতগুলো তুমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করবা না, ক্যালকুলেটর মানে ডাইরেক্ট বের করে দিবা। তো একটু খেয়াল করে দেখো, যদিও ওগুলো এমসিকিউতে আসে ওই জন্য বলছি ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। তাহলে একটু খেয়াল করে দেখো, এই 3 + 3 এর মডুলাস কত? এত, আর্গুমেন্ট হচ্ছে এত। তাহলে তুমি 2 ইনটু এটা দিলা মানে কি? তার মানটা আগে ছিল 1 2, বর্তমানে মানটা কত হয়ে যাবে বলো তো? বর্তমানে মানটা হয়ে যাবে 2 ইনটু এই মান। কারণ এই জটিল সংখ্যাটার সাথে গুণ দিছি মানে কি? তুমি যদি মনে করো 2 এর সাথে 3 গুণ দাও, এটা 6 হয় না? কেন 6 হয়? কারণ এটার মান এত, এটার মান এত, দুইটা মান গুণ করলে এত। তো মডুলাস মানে কি? তার মান তো। তাহলে এই জটিল সংখ্যার মান হচ্ছে কত? 3√2। তাহলে তার মানটা হয়ে যাবে 2 ইনটু 3√2। এর মানে মনে করো এতটুকু হয়ে গেল। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 3 × 6 6√2। তাহলে মডুলাস মানে হচ্ছে সে তাকে এত গুণ করে দিল। তাহলে আমি কোন একটা জটিল সংখ্যা যদি কোন একটা কিছুর সাথে গুণ করি, সে তার মানটাকে কি করে? তত গুণ করে দেয় যেটা তার মডুলাস, এবং ওই জিনিসটাকে কি করে? ঘুরিয়ে দেয় কত ডিগ্রি কোণে? যেটা তার আর্গুমেন্ট তত ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। এর মানে মডুলাস যদি দিই, আমি কোন একটা সংখ্যার সাথে যদি কোনো কিছুর সাথে যদি আমি কোন একটা জটিল সংখ্যা গুণ করি, তাহলে তার প্রভাব কি? তার দুইটা প্রভাব, মানটাকে তত গুণ করে দেয় আর তাকে তার আর্গুমেন্ট যা তত ডিগ্রি কোণে কি করে? ঘুরিয়ে দেয়। তাহলে আমি আবারও বলতেছি, কোন একটা জটিল সংখ্যা কারোর সাথে গুণ করলে কয়টা ইফেক্ট পড়ে? দুইটা ইফেক্ট। কি কি? তার মানটাকে তত গুণ করে দেয়। তাহলে এটার মান কত? 3√2। তাহলে আনসারটা হয়ে যাবে 3√2 গুণ, মানে আর আর্গুমেন্ট দ্বারা কি বোঝায়? কত ডিগ্রি কোণে রোটেট করে বা কত ডিগ্রি কোণে ঘুরে যায়। তাহলে এটা হচ্ছে জাস্ট একটা ইনিশিয়াল আইডিয়া। যেমন এগুলো এখন তুমি আর বলতে পারবে এই কথাগুলো আপনি কেন বলতেছেন, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ বেসিক কথা। অনেক সময় যে জিনিসটা হয়, তোমরা যখন ম্যাথ প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবে না, তখন স্যাররা তোমার আটকানোর জন্য এগুলো ধরতেও পারে। আবার এমসিকিউতে কিন্তু এই কনসেপ্টগুলো খুব কাজ দিবে। মানে তোমার কাছে মনে হচ্ছে আমি যেভাবে বলতেছি এভাবে ডিরেক্টলি প্রশ্ন নাও আসতে পারে, বাট এই কনসেপ্টটা তোমার দেখবা কোন সময় না কোন সময় কাজে লাগে তুমি বলতেও পারবা না। মানে কনসেপ্টটা মাথায় ঢুকে অটোমেটিক কাজে লাগবে। এবার আসো ভাই, আমার এটা শেষ। হ্যাঁ, এখন আমি একটা জিনিস দেখাই, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, খেয়াল করে দেখো। তাহলে যদি এই জিনিসটা হয়, তাহলে এখন আমি তোমাকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আই এর মডুলাস ও আর্গুমেন্ট এই ধরনের প্রশ্ন একদিন 80 কি লেগে করছিলা যে আমাদের যদি খালি এরকম থাকে তখন আমার মডুলাস আর্গুমেন্ট কিভাবে হবে। তো
তাহলে সিম্পল কথা ভাইয়া আমার একটা জটিল সংখ্যা z = i, এখন তার মডুলাস আর্গুমেন্ট আমি বের করতে চাই। এখন এই যদি মডুলাস আর্গুমেন্ট বের করতে চাই তাকে কি আমি এভাবে করিলে বের করতে পারি? না, পারি না। তার জন্য আমি তাকে কি করতে হবে? জটিল সংখ্যার সাধারণ আকারে রূপান্তর করতে হবে x + iy আকারে। তাহলে কিভাবে করতে পারি? এই যে দেখো 0 + i * 1 শেষ। তাহলে x মান হচ্ছে 0, y মান হচ্ছে কি 1। এবার আসো, তাহলে এখন আমি করব কি? তার মডুলাস বের করব। মডুলাস r = √0² + 1² এর মানে কি? এর মানে आंसर পাচ্ছি 1। ঠিক আছে, এবার আর্গুমেন্ট থিটা = কত? tan ইনভার্স, যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, পরম মান অফ y/x মানে হচ্ছে 1/0, আর 1/0 মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি যেহেতু i, এটা i এর কি মডুলাস আর্গুমেন্ট না, তাহলে কাউকে যদি আমি i দ্বারা গুণ দিই সেটা তার মান কত গুণ করে দিবে? 1 গুণ করে দিবে। আচ্ছা বলো তো, কারোর সাথে 1 গুণ করলে তার কি মানে কোনো পরিবর্তন হয় না? তাহলে আমরা একটা কথা বলতে পারি, যে কোনো কাউকে i দ্বারা গুণ দিলে মানের কোনো পরিবর্তন হয় না। কাউকে i দ্বারা গুণ দিলে মানে কোনো পরিবর্তন হয় না, কারণ 1 দ্বারা গুণ দেওয়া যে কথা, না দেওয়া সেম কথা। তাহলে i এর প্রভাব কি? i দ্বারা গুণ দিলে i দ্বারা গুণ দিলে কি হয়? 1 নাম্বার, মানের কোনো পরিবর্তন হয় না। মানের কোনো পরিবর্তন হয় না। এবার তবে 90 ডিগ্রি কোণে কি করে? ঘুরিয়ে দে। 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দে। তাহলে তুমি কাউকে যদি i দ্বারা গুণ করো, সে কি করবে? মানের কোনো পরিবর্তন করবে না, কিন্তু তাকে 90 ডিগ্রি কোণে কি করবে? ঘুরিয়ে দিবে। আবারও বলতেছি, কাউকে যদি i দ্বারা গুণ দাও তার প্রভাবটা কি? কাউকে আমি i দ্বারা গুণ দিলে তার মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু তাকে কত ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে? 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে। আর তুমি যদি বলো ভাইয়া আমার 1 এর আর্গুমেন্ট কত? 1, জাস্ট 1। এই 1 কে আমি লিখতে পারি z = মনে করো 1 দিলাম, 1 কে লিখতে পারি 1 + i * 0। এবার দেখো তার মডুলাস বের করবা 1, তার আর্গুমেন্ট বের করবা 0। এর মানে তুমি 1 দ্বারা কাউকে গুণ দিলে তার মানের কোনো পরিবর্তন হয় না, তাকে কত ডিগ্রি কোণে ঘুরে? 0। এর মানে তাকে ঘুরেই না। ওই কারণে কোনো বাস্তব সংখ্যা দ্বারা কাউকে গুণ করলে আমাদের এই যে দিকের কোনো পরিবর্তন হয় না। কেন? সকল বাস্তব সংখ্যার জন্য থিটার মান 0, হ্যাঁ, আর সকল অবাস্তব সংখ্যার জন্য থিটার মান 90 ডিগ্রি। আর এখানে মানের ক্ষেত্রে 1 দ্বারা গুণ দিলে যেহেতু মান 1, তাহলে আমাদের আলটিমেটলি কোনো পরিবর্তন হচ্ছে না। ওই কারণে 1 দ্বারা গুণ দিলে কিচ্ছু হয় না, হ্যাঁ, যেটা আছে ওইটাই থেকে যায়, ঘুরেও না, মানও পরিবর্তন হয় না। এবার আসো, আমি একটু আগে যে জিনিসটা দেখাইলাম সেটা একটু অন্যভাবে দেখাই। সেটা হচ্ছে কি? আবার একটা জটিল সংখ্যা নিলাম, z = 3 + 3i। এবার দেখো একটা মজার জিনিস শিখাবো। সেটা হচ্ছে কি ভাইয়া? z = কত? 3 দিলাম, 1 2 3। এই যে দেখো, এটা হচ্ছে কোন 3? প্রথম 3। এবার z = আবার 3 দিলাম, 1 2 3। এটা হচ্ছে কোন 3? সেকেন্ড 3। এই সেকেন্ড 3 যেটা আছে তাকে কত দ্বারা গুণ দিছি? i দ্বারা। i দ্বারা গুণ দিলে মানের কি কোনো পরিবর্তন হয় না? তাহলে 3টা 3ই থাকবে, কিন্তু কি হবে? 90 ডিগ্রি কোণে রোটেট করবে। এর মানে 90 ডিগ্রি ঘুরিয়ে দিবে। কাকে? যার সাথে গুণ দিছি তাকে। সে কে? ওই লাল কালারেরটা, তাই না? তাহলে এই লাল কালারের এই 3টা সে কত ডিগ্রি কোণে ঘুরে যাবে? সে 90 ডিগ্রি কোণে ঘুরে যাবে। তাহলে সে 90 ডিগ্রি কোণে ঘুরে এখানে আসলো। তাহলে 1 2 3, তাহলে আলটিমেটলি এটা হচ্ছে আমার 3i। তাহলে এটা যদি 3 হয়, এটা হচ্ছে কি 3i। ওই কারণে আমরা আর্গান শীটে দেখাইছিলাম কি ভাইয়া, 3 + 3i মানে হচ্ছে এদিকে 1 2 3, এদিকে 1 2 3। কিন্তু আসলে ব্যাপারটা ওইরকম না, ব্যাপারটা হচ্ছে এরকম। কারণ তুমি i দ্বারা গুণ দাও, তখন তো আমরা বুঝতাম না, আসলে এইটা জানতাম না। এখন তো জানি i দ্বারা গুণ দিলে কত ডিগ্রি কোণে ঘুরায়? 90 ডিগ্রি কোণে ঘুরায়। তো i দ্বারা গুণ দিলে যেহেতু 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়, ওই কারণে আমরা যে জিনিসটা বলি, হ্যাঁ, আমাদের i দ্বারা গুণ দিলে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয়। তাহলে ওই কারণে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এখানে প্রথমটা 3 ছিল, পরেরটা 3 এর সাথে i গুণ দেওয়ার কারণে সে এখানে চলে গেছে। তাহলে এখন বিন্দুটা এখানে, বুঝছি কিনা? তাহলে এটা হচ্ছে খুবই বেসিক একটা প্রশ্ন, হ্যাঁ। তাহলে আমাদের এটা করলে মানে তুমি জটিল সংখ্যা জিনিসটা ফিল করতে পারবা, হ্যাঁ। ওকে, তাহলে আমি এটাও বুঝে গেলাম। আমি খুব সংক্ষেপে আলোচনা করতেছি, কারণ এগুলো হচ্ছে তোমাদের জেনে রাখতে হবে, হ্যাঁ, জিনিসটা জেনে রাখতে হবে। এবার আসো এরপরের কাহিনী।
আচ্ছা, তাহলে আমার এতটুকু গেল না? তাহলে আমাদের এই যে আমরা এতটুকু পর্যন্ত বুঝে গেলাম। যদি এতটুকু পর্যন্ত বুঝি, এবার আমাদের কি কাজ দেখো, এবার আমরা আরেকটু সামনের দিকে প্রসিড করি। হ্যাঁ, আমরা দারুণ দারুণ কিছু জিনিস শিখাবো আজকে। তাহলে এতটুকু আমাদের গেল। এবার আসো, এবার তাহলে আমরা যে জিনিসটা দেখলাম, আই দ্বারা গুণ দিলে কত ডিগ্রি কোণে ঘুরে যায়? 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। তাহলে এখন একটু জিনিস খেয়াল করে দেখো তো, এই যে এটা কোন অক্ষ? বাস্তব। এটা কোন অক্ষ? অবাস্তব। এবার দেখো তো, কোন একটা মান আছে, দিস ইজ আওয়ার 1। কত? 1। এখন আমি কি করব দেখো, এখন আমি যে কাজটা করব, এই 1টাকে আই দ্বারা গুণ দিব। 1 ইন্টু আই। বলতো 1কে আই দ্বারা গুণ দিলে 1টা কি থাকবে? 1 থাকবে। কিন্তু তাকে কত ডিগ্রি কোণ ঘুরে দিবে? 90। এর মানে এই যে অংশটা তাকে 90 ডিগ্রি কোণ ঘুরে এখানে, মানে এক কথায় কি বুঝতেছি আমরা, মানের কোনো পরিবর্তন করবে না, কিন্তু তাকে 90 ডিগ্রি কোণ ঘুরে দিবে। তাহলে বলতো 1 ইন্টু আই কে আমরা এক কথায় কি বলতে পারি? 1 ইন্টু আই মানে কি? আই। তাহলে 1 যদি এখানে হয়, তাকে আই দ্বারা গুণ করলে আইটা কি এখানে হবে না? তাই না? তাহলে বলতো এটা যদি 2 হয়, তাহলে তাকে আই দ্বারা গুণ করলে এটা কি হবে? 2i হবে না? এটা যদি 3 হয়, তাকে আই দ্বারা গুণ করলে কি হবে ভাইয়া? 3i। ওই কারণে আমরা তোমাদেরকে বলার সময় বলছিলাম, এদিকে 1 2 3, এদিকে 1i 2i 3i -1 -2 -3 -1 -i -2i -3i এমনি আসে নাই। দেখো আজকে আমরা প্রথম দিকে এভাবে বুঝাইলে তুমি জীবনও বুঝতে না, মাথা উল্টে যেত, কিন্তু আজকে আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না, কারণ এগুলো তুমি জানো। এখন আসো, আমি উপর দুটো বাদ দিলাম। এই যে আমার এখানে আইটা আছে, এই আইটাকে আমি আবার আই দ্বারা গুণ দিব। কি দিব? এই আইটাকে আমি আবার আইয়ের সাথে গুণ দিব। আচ্ছা বলো তো, আই কে আই দ্বারা গুণ দিলে কি হয়? আমরা আগে থেকেই জানি, আই ইন্টু আই মানে কি? আই স্কোয়ার। আই স্কোয়ারের মান কত? -1। এটা আমরা আগে জানতাম, তাই না? আমরা আগে জানতাম যে আই স্কোয়ারের মান কত? -1। আজকে দেখি তো। আচ্ছা বলো তো, এই আইটা, এটার দৈর্ঘ্য কিন্তু 1 একক। দৈর্ঘ্য কত? এই দৈর্ঘ্যটা কত? 1। এবার তাকে যখন আমি আবার আই দ্বারা গুণ দিলাম, সে কি করবে? মানটা ঠিক কত ডিগ্রি কোণে ঘুরাবে? 90 ডিগ্রি কোণে। এবার বলো, আই এর আর্গুমেন্টটা ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। ধনাত্মক মানে কোন দিকে ঘুরাবে? অ্যান্টি ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাচ্ছে, উল্টা না, কিন্তু উল্টা ঘুরাবে আই দ্বারা গুণ দিলে। যেমন তুমি এটাকে 1 কে যদি আই দ্বারা গুণ দিয়ে আই দ্বারা গুণ দিতা, আই এর আর্গুমেন্ট হচ্ছে -90 ডিগ্রি। তাহলে যেহেতু এটা আর্গুমেন্ট -90 ডিগ্রি, সে আমাকে এইদিকে ঘুরাইতো, বাট আই দ্বারা গুণ দিলে সে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাবে। এবার দেখো, এটাকে আই দ্বারা গুণ দিলে তাহলে আবার সে কত ডিগ্রি ঘুরাবে? 90। তাহলে এটাকে যদি আবার 90 ডিগ্রি কোণে ঘুরাই, আবার 90 ডিগ্রি কোণে ঘুরাইলে এই যে এবার হবে এটা আমার কি? আই স্কয়ার না? আচ্ছা এবার তুমি বলো, এই দৈর্ঘ্যটাও 1, এই দৈর্ঘ্যটাও 1, নিশ্চয়ই এই দৈর্ঘ্যটাও কি 1। তাহলে এটাকে যদি আমি 1 বলি, এটাকে আমি কি বলবো? -1। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই কারণে আমরা বলি আই স্কয়ারের মান কত? -1। প্রমাণ হয়েছে কি না? হয়ে গেছে। এবার আসো, এই আই স্কয়ার যেটা, তাকে আমি আবার আই দ্বারা গুণ দিব। আই স্কয়ার ইন্টু আই। তাহলে আই স্কয়ার ইন্টু আই সমান কত? আই কিউব। আই কিউবের মান আমরা আগে কত জানতাম? আমরা আগে জানতাম আই স্কয়ারের মান -1 ইন্টু আই, এর মান হচ্ছে -i, তাই না? আচ্ছা এবার দেখি, আচ্ছা বলো তো, এই আই স্কয়ারকে যখন আবার আই দ্বারা গুণ দিব, সে কি করবে? মানের কি কোনো পরিবর্তন করবে না? মান একই রাখবে, কিন্তু 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিবে। 90 ডিগ্রি কোণে আবার যদি ঘুরিয়ে দেয়, তাহলে এটা কি? আই কিউব। আচ্ছা তোমরাই বলো, এটাকে যদি আমি আই বলি 1 একক দূরে, এটাকে আমরা কি বলবো? অবশ্যই -i। তাহলে এটা -i, ওই কারণে আই কিউবের মান কত? -i। এটা হচ্ছে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন। আগে আমরা গাণিতিক ভাবে বলছিলাম, এবার আমরা একবার জিওমেট্রিক্যালি দেখাচ্ছি। এবার বলো, আই কিউবকে আবার আই দ্বারা গুণ দিব। এটাকে কি করব? আই কিউবকে আবার আই দ্বারা গুণ দিব, তাহলে কি পাবো? i⁴। আর আমরা জানি i⁴ এর মান কত? 1। এটা আমরা শিখছিলাম। এখন দেখো তো, এটাকে আবার আই দ্বারা গুণ দিলে কি হয়? আবার 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। 90 ডিগ্রি কোণে ঘুরে কি আগের জায়গায় যাবে না? তো আগের জায়গাটা কত ছিল? 1। বর্তমানে নাম কি দিচ্ছি? i⁴। তাহলে আমরা বলতে পারি i⁴ এর মান কত? 1। এটা হচ্ছে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন, যে আমরা বলতে পারি কোন একটা জটিল সংখ্যা, এই যে কোন একটা কিছুকে আই দ্বারা গুণ দিলে সে মানের পরিবর্তন করে না, কিন্তু 90 ডিগ্রি কোণে কি করে দেয়? ঘুরে দেয়।
কি করে দেয় 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয় কোন সংখ্যাকে আই দ্বারা গুণ দিলে সে কত কোণে ঘুরিয়ে দেয় 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয় কিন্তু মানের কোনো পরিবর্তন করে না ওকে বুঝে গেছি এবার আসো এতক্ষণ বুঝেছি কিন্তু এমনি এমনি না অবশ্যই নিশ্চয় কোনো কারণ আছে জিবে কারণ আছে কারণটা হচ্ছে একটা এমসিকিউর ম্যাথ করাবো মানে এমসিকিউর জন্য লাগবে এরকম একটা ম্যাথ করাবো হ্যাঁ তাহলে যেহেতু এরকম একটা ম্যাথ করাবো ওই ম্যাথটা আমরা না করাই কেমনে থাকি হ্যাঁ আমরা ম্যাথটা করাই ফেলি এমসিকিউর জন্য মানে আমার ওই ধরনের ম্যাথগুলো লাগে আর কি তাই না আচ্ছা এমসিকিউর জন্য যদি ওই ধরনের ম্যাথ লাগে তাহলে খেয়াল করে দেখো আমি এখানে দুইটা কথা লিখি হ্যাঁ আই এটার মডুলাস হচ্ছে 1 আর আর্গুমেন্ট হচ্ছে কত ডিগ্রি 90 ডিগ্রি এর মানে সে কি করে মানের পরিবর্তন করে না কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে 90 ডিগ্রি কোণে ঘুরিয়ে দেয় আরেকটা শিখবো আমরা মাইনাস আই এই মাইনাস আই এর তুমি আবার আমার মতো করে মডুলাস বের করো আর এর মান বের হবে 1 আর্গুমেন্ট থিটার মান বের হবে -90 ডিগ্রি এই মাইনাস মানে কি নেগেটিভ কোণ না নেগেটিভ অ্যাঙ্গেল মানে কি ক্লকওয়াইজ এর মানে সে আমাকে এবার কিভাবে ঘোরাবে ক্লকওয়াইজ তাহলে সে এই ক্লকওয়াইজ 90 ডিগ্রি কোণে কি করে ঘুরাইয়া দেয় বুঝতে পারছি ওকে এবার আসো আমরা বলবো আমরা তোমাকে জাস্ট আমি তোমাকে বলে দিলাম 3 + 4i এর সাথে সমমানের 90 ডিগ্রি কোণে অবস্থিত জটিল সংখ্যা নির্ণয় করো অনেককে বললে মাথা এখন আকাশ ভেঙে পড়বে কেন কারণ তাদের কথা হচ্ছে এই ধরনের কোনো ম্যাথ তো আমার নাই আছে এই যে বললাম এতক্ষণ কি পড়াইছি হ্যাঁ এটা হচ্ছে তোমার বেসিক থেকে প্রশ্ন আসে তো আমরা যেগুলো স্যাররা দিতে পারে সব আমরা পড়ে ফেলি বইতে ডাইরেক্ট থাকতে হবে তো কোনো কথা নেই কারণ এই ম্যাথের মধ্যে এই কারণে ম্যাক্সিমাম পোলাইন খারাপ করে কেন কারণ তারা খালি বইতে যা আছে সিম্পল তাই পড়ে কিন্তু এগুলো বেসিকটা ক্লিয়ার করে পড়ে না এখন বেসিকটা যেমন আমরা আজকে ক্লিয়ার করার জন্য পুরো একটা ক্লাস রেখে দিচ্ছি দেখেন আজকের পর দেখবা এমসিকিউ ঘুরা কোনো সমস্যা নেই ঘুরাবে তুমিও ঘুরাবা ঘুরে ঠিক করে দিবা তাহলে আসো এবার খেয়াল করে দেখো উল্টা তোমার সারা যখন বাইবাতে ধরবে তুমি সারে ঘুরে ফেলবা হ্যাঁ এই না হলে স্টুডেন্ট এবার দেখো তাহলে আমাকে কি বলছে বলো তো আমাকে বলছে এই যে আমার একটা জটিল সংখ্যা আছে 3 + 4i তার সাথে কত ডিগ্রি কোণে বের করতে হবে বলো তো 90 ডিগ্রি কোণে তাই না 90 ডিগ্রি কোণে ওকে 90 ডিগ্রি কোণে কয়টা থাকতে পারে দুইটা একটা হচ্ছে ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কিচ্ছু যদি না বলে তুমি কি বের করবে বলো তো শুধু অ্যান্টি ক্লকওয়াইজ বের করবা মানে তোমাকে কিচ্ছু বলে নাই তাহলে তুমি কোনটা বের করবা অ্যান্টি ক্লকওয়াইজ আর যদি বলে দেয় তখন তুমি দুইটা বললে দুইটা বের করবা যেটা বলে সেটা বের করবা কিন্তু কিছু না বলে কি বের করবো অ্যান্টি ক্লকওয়াইজ তো আমি দেখি অ্যান্টি ক্লকওয়াইজটা করতে হলে কি করতে হবে বলো তো কি দ্বারা গুণ দিতে হবে আই দ্বারা গুণ দিলে 3 + 4i তাহলে আমার কত হয় এ গুণ দাও তো তাহলে ইকুয়ালস টু i এর সাথে 3 গুণ দিলে 3i প্লাস 4 এর i এর সাথে i গুণ দিলে 4i কি স্কয়ার এবার 3i প্লাস 4 * i স্কয়ার মান কত -1 তাহলে কি হয় -4 আমি সাজাই লিখি -4 + 3i এটা হয়ে গেল না ওকে তাই i দ্বারা গুণ দিছি এর মানে কি এর মানে হচ্ছে এটা এই জটিল সংখ্যাটাকে কোন ভাবে শিফট করবে অ্যান্টি ক্লকওয়াইজ শিফট করবে এবার আমি আরেকটা দেখাই দিই -i দ্বারা গুণ দিতে পারো 3 + 4i যদি এটা লাগে না যেহেতু দেখাচ্ছি দেখাই ফেলি তাহলে -i দ্বারা গুণ দিলে কি হবে -3i প্লাস -4i স্কয়ার তাহলে কি হবে -3i -4 * -1 -1 প্লাস 4 3i তাহলে এটা কত ডিগ্রি কোণে ঘুরাবে তাও 90 তবে ক্লকওয়াইজ এবার আসো এটা ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি যে আসলে যে ভাইয়া আপনি কথা বলছেন কথাটা ঠিক কিনা আমরা একটু দেখি না দেখি 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 মানে একবারে পারফেক্ট তো হবে না মানে সাইজগুলো আমি জাস্ট
মোটামুটি আইডিয়া করে অ্যাজিউম করে দিলাম। তো আসো আমার সেই কাঙ্ক্ষিত জটিল সংখ্যা কে 3 + 4i। তাহলে 3 + 4i মানে কি x অক্ষের দিকে 3, তাহলে এদিকে যাবে 3 1 2 3 আর এদিকে যাবে কত 4। হ্যাঁ 4 গেলে আমার এই যে জটিল সংখ্যাটা আসবে এই ঠিক এই জায়গায়, তাই না? তাহলে এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জটিল সংখ্যাটা, এটা কে 3 + 4i। এবার দেখো তো তুমি জাস্ট জানো যে এটা 90 ডিগ্রি কোণে আছে, তাও বসাই দেখো না, নাম কি -4 + 3i, -4 1 2 3 4 প্লাস কি 3i, তাহলে 3 একক 1 2 3, এটা না? তুমি একটু যুক্ত করে দেখো তো তোমার কি মনে হয় কোনটা 90 ডিগ্রি হয়েছে কিনা। হ্যাঁ আমার আঁকাটা হয়তো প্রপার হয়নি, বাট তাও বোঝা যাচ্ছে। হ্যাঁ তাহলে এটা হচ্ছে কি -4 + 3i। এর মানে দেখো আমি গাণিতিকভাবে দেখলাম i দ্বারা গুণ দিলে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়, এবং জ্যামিতিকভাবেও দেখলাম যে হ্যাঁ আসলে i দ্বারা গুণ দিলে 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। এই যে কোনটা কত ডিগ্রি 90 ডিগ্রি। একইভাবে আমি এদিকে দেখো না, তাহলে আমি এদিকে বলতে পারবো কি কত 4 - 3i, তাহলে 1 2 3 4 আর 3 1 2 3। হ্যাঁ এটা দেখো তুমি আঁকলে দেখবা এই যেটা হচ্ছে কত ডিগ্রি 90, তাহলে এটা হচ্ছে কত 4 - 3। তো আমি যেটাই বললাম, তাহলে আমরা কি বললাম কোন একটা জটিল সংখ্যা তার সাথে 90 ডিগ্রি কোণে যেই জটিল সংখ্যাটি আছে সেটা আমরা এভাবে করতে পারি, যে 90 ডিগ্রি কোণে জটিল সংখ্যাটা তুমি বের করতে পারো। ওকে, তাহলে অনেক সময় এরকমও বলতে পারে, হ্যাঁ এই দুইটা জটিল সংখ্যার মধ্যে কোণ কত 90, তুমি কিভাবে বুঝবা? তাহলে একটাকে i দ্বারা গুণ দিলে যদি আরেকটা পাওয়া যায়, মানে এটাকে তুমি i দ্বারা গুণ দিলে আরেকটা পাইলা, অথবা তুমি সিম্পল যে কাজটা করতে পারো, এটা আর এটার মধ্যে কোণ জিজ্ঞেস করছে না, আমার মতো অ্যাজিউম করে তুমি ফিগার এঁকে ফেলবা, ফিগার এঁকলে তুমি নিজে বুঝে যাবা। হ্যাঁ তাহলে আমরা অলরেডি বুঝে গেলাম যে এই দুটো জটিল সংখ্যা, এই দুটো আমাদের কোন একটা জটিল সংখ্যা তার সাথে i দ্বারা গুণ দিলে কি হয় সেটা আমরা জেনে গেলাম। ওকে, আজকের ক্লাসটা কিন্তু পিওর বেসিক ক্লাস, এভাবে তোমরা কেউ পড়াবে না। এগুলো কিন্তু এই যে এইসব জিনিস যারা মাথায় রাখতে পারবা তারা এমসিকিউ তে খুব বেশি আগে থাকবা, আর প্রশ্ন কঠিন করলে তো আরো ভালো তোমাদের জন্য। তাহলে এটা গেল আমাদের একটা কনসেপ্ট। এবার আসো আমাদের আরেকটু সামনে প্রসিড করি। হ্যাঁ আরো কিছু প্রশ্ন হইতে পারে। আচ্ছা তার আগে এখানে কথায় কথায় যেহেতু এটা আমাদের কোণের সাথে রিলেটেড, আমাদের এখানে একটা জিনিস মনে পড়ছে, একটু বলে ফেলি, যেটা আমাদের অন্যান্য চ্যাপ্টারে যে কোনো জায়গায় ম্যাথে লাগতে পারে। সেটা হচ্ছে n ভুজের কোনো বহুভুজের, মানে আমার কোন একটা বহুভুজ আছে, যেমন মনে করো এই যে এটা ষড়ভুজ, এটা কি ষড়ভুজ, তাহলে n এর মান কত 6। তো n ভুজের কোন যদি বহুভুজ থাকে, তো বহুভুজের তাহলে বলো তো n ভুজের কোন বহুভুজ যদি থাকে তার বাহু কয়টা বলো তো? অবশ্যই n সংখ্যক বাহু আছে, তার মধ্যে কি n সংখ্যক বাহু আছে। যদি হয় বহুভুজের n কোণের সমষ্টি, এই n কোণের সমষ্টি কত সেটা আমাকে বের করতে হয়। n কোণের সমষ্টির ফর্মুলা হচ্ছে n - 2 × π। দেখো n ভুজ মানে কি বাহু n সংখ্যক এবং কোণ কয়টা, কোণ n সংখ্যক। যেমন বলা হলো ত্রিভুজ, বলতো এই ত্রিভুজ, আমি এখানে ডিরেক্ট লিখি, ত্রিভুজে ভুজ কয়টা 3টা, n এর মান কত 3। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি, এই যে 1 কোণ 2 কোণ 3 কোণ, ত্রিভুজের কোণ 3টা আছে, 3 কোণের সমষ্টি তোমরা হয়তো মনে করো ধরে নিলাম তুমি জানো না, তাহলে তুমি কি লিখবা n - 2 × 5। তো বহুভুজে n এর মান, ত্রিভুজে n এর মান কত 3, তাহলে 3 - 2 × 5, 3 - 2 মানে 1, 1 × 5 মানে হচ্ছে 5। এর মানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। একইভাবে কোন একটা চতুর্ভুজ নিলা, কি চতুর্ভুজে কয়টা ভুজ 4টা, তাহলে n এর মান কত 4। এবার চার কোণের এই যে এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, চার কোণের সমষ্টি কত, এই যে n - 2 × 5, তাহলে n এর মান কত 4। এবার 4 - 2 × 5 মানে হচ্ছে আমাদের কত, 4 - 2 মানে 2, 25 মিলে কিনা, মিলে। এবার যদি তুমি একটা বলো যে ভাই আমার পঞ্চভুজ
n এর মান কত 5, তাহলে তুমি তখন বলতে পারবা n - 2 × 5 মান হয় কত, যে আমাদের 5 - 2 × 5 এর মান হচ্ছে 3 পাই। এটা আমার आंसर, যে তোমার পঞ্চভুজের 3 কোণ সমষ্টি হচ্ছে 3 পাই, মানে 5 কোণ সমষ্টি। একইভাবে ষড়ভুজের ক্ষেত্রে কত হয়, n এর মান 6, তাহলে আমাদের n - 2 × 5, তাহলে আমরা বলতে পারি 4 - 2 × 5 মানে হচ্ছে আমাদের 6 - 4 × 5 এর মান হচ্ছে 4 পাই। তাহলে আমরা এভাবে বের করতে পারবো। এটা আমাদের অনেক সময় কাজে লাগে ম্যাথে, যে কোনো জায়গায় এটা যে কোনো সময় কাজে লাগতে পারে এবং এমসিকিউতে আসতে পারে। এই ধরনের প্রশ্ন এমসিকিউতে খুব বেশি আসে, ওই জন্য আমরা বলে দিলাম। এবার আসো, তাহলে আমরা এটা জাস্ট আমাদের প্রয়োজন হবে কোনো না কোনো চ্যাপ্টার বা মেইনলি আমাদের জটিল সংখ্যাতে এই ধরনের প্রশ্নগুলো আসে অনেক সময়। যদিও তোমার বইতে ডিরেক্টলি এটা নাই, বাট এটা ছোট বাচ্চার পড়া, তো আমাদের মনে পড়লো করে দিলাম, কারণ হচ্ছে ছোট বাচ্চার পড়া হলেও বড় বাচ্চারা এটা পারে না, হ্যাঁ, তো ওই জন্য পড়াই দিলাম আর কি। ম্যাক্সিমাম বড় বাচ্চা এটা পারে না, আশা করি তোমরাও অনেকেই জানো না। যারা জানো তাদের জন্য ভালো, তারা রিভিউ করে নিলা, আর যারা জানো না তারা জেনে নিলা। তাহলে এতটুকু হলো। এবার আসো, আমাদের এখনো কিন্তু আমাদের শেষ হয় নাই, আর একটু আরেকটা প্রবলেম দেখাইতে হবে। আচ্ছা, প্রবলেমটা দেখানোর জন্য তার আগে আমরা একটা কাজ করি। কাজটা কি দেখো, এটা আমাদের কোন অক্ষ, বাস্তব অক্ষ, আর এটা কোন অক্ষ বলতো, অবাস্তব অক্ষ। তাহলে আমাদের বাস্তব অক্ষে যদি কোনো একটা কিছু থাকে, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ, পজিটিভে থাকলে তার আর্গুমেন্ট কত হয় বলতো, তার আর্গুমেন্ট থিটা ইকুয়ালস টু হয় কত, আমাদের এখানে যদি থাকে সেটা হবে 0, আর যদি এখানেই থাকে তাহলে তার আর্গুমেন্ট হবে -5। এটা আমরা সকলেই জানি, না জানলে মাই দেওয়া উচিত। মুখ্য আর্গুমেন্ট এই যে অ্যান্টি ক্লকওয়াইজ এই কোণটা পাই। এবার আসো, এটা তো কোনো একটা সংখ্যা যদি বাস্তব অক্ষে থাকে, তাহলে আমরা একটা কথা কি বলতে পারি, বাস্তব অক্ষে থাকলে তার আর্গুমেন্ট হয় 0, সরি -পাই কেন, পাই হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে না, পাই হবে। -পাই তো হওয়া সম্ভব না, কারণ রেঞ্জটাই হচ্ছে আমার -পাই থেকে পাই পর্যন্ত, সরি -পাই সারা, -পাইয়ের পরে থেকে +পাই সহ +পাই পর্যন্ত, এটা আমরা পড়াইছিলাম। তাহলে আমরা একটা কথা বলতে পারি, বাস্তব অক্ষে আর্গুমেন্ট কি হয়, 0 অথবা পাই হয়। তবে যদি পজিটিভ দিকে থাকে তখন 0, আর যদি নেগেটিভ দিকে থাকে তখন কি হয়, পাই হয়। তো আমার মেইন কথা হচ্ছে, কোন একটা সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয়, সেটা যদি ধনাত্মক হয় তার আর্গুমেন্ট হচ্ছে 0, সেটা যদি ঋণাত্মক হয় তার আর্গুমেন্ট হচ্ছে কি, পাই। এতটুকু মাথায় রাখলে হবে। এবার আসো, সে যদি বাস্তব অক্ষে না থেকে অবাস্তব অক্ষে থাকে, সিমিলারলি দিস ইজ আওয়ার বাস্তব অক্ষ, দিস ইজ আওয়ার অবাস্তব অক্ষ। এবার সে যদি অবাস্তবে থাকে, এই যে এখানে থাকলো অথবা এখানে থাকলো, এখানে থাকলে তার আর্গুমেন্ট হচ্ছে এটা কত, π/2, আর এখানে যদি থাকে তার আর্গুমেন্ট হচ্ছে এটা কত, -π/2। তাহলে আমরা একটা কথা বলতে পারি, কোন একটা সংখ্যা যদি অবাস্তব অক্ষে থাকে, মানে সে অবাস্তব সংখ্যা, পিওর অবাস্তব, আর এটা হচ্ছে পিওর বাস্তব, তাহলে আমরা বলতে পারি অবাস্তব অক্ষে যদি সে থাকে, অবাস্তব অক্ষে থাকলে তার আর্গুমেন্ট কত হয় বলতো, তার আর্গুমেন্ট π/2 অথবা -π/2 হয়। তবে যদি আমার সে পজিটিভ ডিরেকশনে থাকে, মানে উপরের দিকে, তখন আমাদের হয় π/2, আর সে যদি নেগেটিভ ডিরেকশনে থাকে, মানে নিচের দিকে, তখন হয় -π/2। তো তাহলে আমরা এতটুকু জেনে গেলাম যে আমাদের কখনো যদি বাস্তব অক্ষে থাকে, তার এটা তোমাকে মাথায় রাখতে হবে, বাস্তব অক্ষে আর্গুমেন্ট সবসময় 0 অথবা পাই, আর ধনাত্মকে হচ্ছে 0, ঋণাত্মক হচ্ছে পাই। আর অবাস্তবে সবসময় আর্গুমেন্ট π/2 আর -π/2, ধনাত্মকে হচ্ছে π/2 আর ঋণাত্মকে হচ্ছে -π/2। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। এবার এটা দিয়ে কেমন ম্যাথ আসতে পারে সেটা আমরা দেখাই। এই ধরনের একটা ম্যাথ যতদূর মনে পড়ে ঢাকা ভার্সিটিতে আসছিল মেবি, যে এই কনসেপ্ট দিয়ে একটা ম্যাথ, অর্থাৎ তুমি এবং এই ধরনের প্রশ্নগুলো তোমার এমসিকিউতে ইন্টারমিডিয়েটেও আসতে পারে। তুমি দেখবা এই যে আমি
এমনও দেখছি যে ঢাকা ভার্সিটির প্রিভিয়াস ইয়ারের একটা ম্যাথ সেটা ইন্টারমিডিয়েটে তোমার এমসিকিউতে দিয়ে দিছে, কারণ ওখানে তো এমসিকিউ হয়, যার কারণে এমসিকিউ গুলো মিল থাকে, তো সেখান থেকে চলে আসতে পারে। তো কনসেপ্টটা যেহেতু আমাদের দরকার, তাহলে আমরা একটু বলে ফেলি। কনসেপ্টটা যদি আমরা জানি তাও আমরা জাস্ট ম্যাথটা করাই। হ্যাঁ, ম্যাথটা একটু আমরা বলি। ম্যাথটা হচ্ছে এরকম, a প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস i। হ্যাঁ, বলা হলো এত এর আর্গুমেন্ট 0 বা পাই হলে এর মান কত, অথবা a প্লাস 2i ডিভাইডেড বাই 1 মাইনাস i এর আর্গুমেন্ট 5/2 বা minus 5/2 হলে a equals to কত। Suppose this is a number 1, this is number 2, then আমরা নাম্বার 1 টা করে দিব, নাম্বার 2 টা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এক নাম্বার সলিউশন দেখো, খুব সুন্দর হইতে করি। তাহলে আমাদের দেওয়া আছে কত, গিভেন ডেটা a plus 2i ডিভাইডেড বাই 1 minus i। তার কিসের কথা বলছে বলো তো, তার আর্গুমেন্ট। আমরা জানি কোন একটা জটিল সংখ্যা তার মডুলাস আর আর্গুমেন্টের জন্য তাকে সবসময় কি করতে হয় বলো তো, তার মডুলাস অথবা তার আর্গুমেন্টের জন্য আমাকে সব সময় একটা কাজ করতে হয়। কাজটা কি, সেই কাজটা হচ্ছে a প্লাস ib আকারে থাকতে হয়। আর এখানে a প্লাস ib আকারে থাকার জন্য কি করতে হয়, তার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হয়। তাহলে অনুবন্ধী দ্বারা যদি উপর নিচে গুণ করি কি হবে, 1 মাইনাস i, আর এর উপর আছে a প্লাস 2i, আর এখানে হচ্ছে আমাদের কি 1 প্লাস i দ্বারা গুণ দিব, তাই না? 1 প্লাস i দ্বারা গুণ দিলাম। তো তুমি এখানে ক্যালকুলেশন করে ফাইনালি যেটা পাবা সেটা আমি ডিরেক্টলি দেখে লিখে দিই। আমার এখানে করা আছে, আমি দেখে লিখে দিই a minus 2 divided by 2 plus i into 2 plus a divided by 2। এটা ভাই, এখন তুমি আমারে বলো, তোমাকে এক নাম্বার ম্যাথ যেটা, এক নাম্বার ম্যাথে কি বলছে বলো তো, আর্গুমেন্ট কত, 0 অথবা পাই। আচ্ছা, আর্গুমেন্ট 0 অথবা পাই হলে সেটা কোন ধরনের সংখ্যা, পিওর বাস্তব। পিওর বাস্তব মানে কি কোনো আই থাকবে না, তাহলে পিওর বাস্তবের জন্য এটা কি হতে হবে, এটা আমার 0 হইতে হবে। আর সেকেন্ডটার জন্য 5/2 আর মাইনাস 5/2, তখন এটা 0 হইতে হবে। তাহলে এটা যদি 0 হইতে হয় তাহলে আমরা বলতে পারি, তাহলে এটা যেহেতু আর্গুমেন্ট যেহেতু 0 আর পাই, এর মানে এটি কেমন, এটি বাস্তব। আর বাস্তবের মধ্যে কি থাকে না, কোনো আই থাকে না। তাহলে আই থাকে না মানে কি, আই এর সহগটা শূন্য। তাহলে 2 plus a divided by 2 equals to কত, 0। তাহলে 2 plus a equals to 0, then a equals to -2। this is our answer। সিমিলারলি তুমি পরেরটা করে ফেলতে পারবা। তাহলে আমি যে এইখান থেকে বুঝে গেলাম এটা কি আমার কোন অক্ষে, এটা আমার এখান থেকে বুঝে গেলাম সেটা বাস্তব অক্ষে, দ্যাট মিন্স আমার অবাস্তব অংশ থাকবে না, তাহলে এটা 0 হয়ে গেল। আর এটা যখন করবা তখন হচ্ছে এটা কোন অক্ষে, অবাস্তব অংশ, এর মানে অবাস্তব থাকবে, বাস্তব থাকবে না, তখন লিখে দিবা। আর এর মান বের করে এর মান বসিয়ে দিলে তুমি জটিল সংখ্যাটা পেয়ে যাবে। যে তোমাকে বলতে পারে ওই যে ওই জটিল সংখ্যাটা কত, তুমি এর মান বের করে বসিয়ে দিবা, হোয়াটএভার, নো প্রবলেম। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি যে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে, আসলেও আশা করি আমাদের আর প্রবলেম হওয়ার কথা না। এবার আসো, এবার আরো কয়েকটি জিনিস তোমাদেরকে পড়াই দিই। মানে পড়া বলতে এগুলো আজকের কনসেপ্টটা কিন্তু সম্পূর্ণ আমার আমি এমসিকিউ টাইপসে নিচ্ছি, মানে হচ্ছে এমসিকিউতে এই জিনিসগুলো আমাদের লাগতে পারে। হ্যাঁ, এমসিকিউতে এই ধরনের জিনিসগুলো লাগতে পারে। তো আমি তোমাকে প্রথম একটা প্রশ্ন দিলাম, 1/sin θ প্লাস i cos θ এর i এর সহগ কত, এটা তোমাকে জিজ্ঞেস করলাম। i এর সহগ কত? এখন যদি কেউ আমাকে বলো i এর সহগ cos θ, তোমাকে ধুয়ে মারা উচিত। কারণ কোন একটা জটিল সংখ্যা i এর সহগ মানে হচ্ছে তার কোন অংশ, অবাস্তব অংশ। আর অবাস্তব অংশ মানে হচ্ছে সেটা হচ্ছে a প্লাস ib আকারে রূপান্তর করলে, এটাই হচ্ছে সেই অবাস্তব অংশ।
এর মানে আই এর সহগ মানে হচ্ছে বি, আর বি করার জন্য তাকে কি করতে হবে, এ প্লাস আইবি আকারে রূপান্তর করতে হবে। এর মানে তুমি যদি দেখে ডাইরেক্ট বলে দাও আই এর সহগ cos থিটা, তুমি আন্ডা পাবা। তোমার কি করতে হবে, আগে জেনারেলে রূপান্তর করতে হবে। কিভাবে করব, এই যে দেখো sin থিটা প্লাস আই cos থিটা আছে না, ইনটু sin থিটা মাইনাস আই cos থিটা দ্বারা গুণ দিব। তাহলে উপরে কি থাকবে, sin থিটা মাইনাস আই cos থিটা। তাহলে নিচে করলে তুমি কি পাবা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, কারণ আই স্কয়ার মানে হচ্ছে 1 -1। আর উপরে থাকবে কি sin থিটা মাইনাস আই cos থিটা। এবার দেখো এটা মান কত 1, sin স্কয়ার প্লাস cos স্কয়ার মানে 1, তাহলে আমার থাকে কি sin থিটা মাইনাস আই cos থিটা। এবার আসলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জটিল সংখ্যা। যদি এটা হয় তাহলে এটাকে a প্লাস আইবি আকারে লেখো, sin থিটা প্লাস আই ইনটু কি মাইনাস cos থিটা, এবং এই কাঙ্ক্ষিত এটাই হচ্ছে আমার কি আনসার। তো আশা করি বুঝতে পারছো, এমসিকিউ তে এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং তুমি দেখবা ক নম্বরে লেখা আছে cos থিটা, যারা cos থিটা দেখাবে ভুল, আনসার মাইনাস cos থিটা। কেন, তোমাকে a প্লাস আইবি আকারে কি করতে হবে, রূপান্তর করতে হবে। তোমার কাজ কি, আগে a প্লাস আইবি আকারে কি করা, রূপান্তর করা। Okay, then next one, and this is our final concept for this chapter. এই চ্যাপ্টারের জন্য ফাইনাল কনসেপ্ট মানে হচ্ছে 3a এর জন্য। তো 3a এর জন্য ফাইনাল কনসেপ্ট যদি এটা হয়, আচ্ছা সেটা হচ্ছে কি, আমি এখানে আগে বোর্ডে লিখিনি কনসেপ্টগুলা, তাহলে তোমাদেরকে খুব ইজিলি বোঝানো যাবে। হ্যাঁ, তো আমি প্রথমে লিখি আমাদের x প্লাস আই ওয়াই আর থিটা, তাহলে হচ্ছে তার মডুলাস, দেন এগুলো হচ্ছে তার আর্গুমেন্ট, তারপর হচ্ছে x প্লাস আই ওয়াই হোল টু দি পাওয়ার n, তার হচ্ছে r টু দি পাওয়ার n, আর এদিকে হচ্ছে থিটা ইন্টু n, এগুলো হচ্ছে 1, দেন x প্লাস আই ওয়াই তার মডুলাস আর 1, আর্গুমেন্ট থিটা 1, আর a প্লাস আইবি তার মডুলাস হচ্ছে r2, আর্গুমেন্ট হচ্ছে থিটা 2। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো x প্লাস আই ওয়াই ইন্টু a প্লাস আইবি তার মডুলাস হবে r1 ইন্টু r2, আর্গুমেন্ট হচ্ছে থিটা 1 প্লাস থিটা 2, এবং x প্লাস আই ওয়াই ডিভাইডেড বাই a প্লাস আইবি তার মডুলাস হচ্ছে r1 বাই r2, আর্গুমেন্ট হচ্ছে থিটা 1 মাইনাস থিটা 2। এগুলো হচ্ছে আমার এমসিকিউর জন্য শর্টকাট, এমসিকিউতে। ওকে, এগুলো এমসিকিউর জন্য তোমাকে শিখে রাখতে হবে। এমসিকিউতে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, তোমার কোন একটা জটিল সংখ্যা দেওয়া আছে, সেই জটিল সংখ্যার মডুলাস হচ্ছে r, আর্গুমেন্ট থিটা। ফর এক্সাম্পল, তোমার একটা জটিল সংখ্যা দেওয়া আছে 3 প্লাস 3i, তাহলে বলো তো তার মডুলাস তুমি কত জানো? তুমি জানো এটার মডুলাস হচ্ছে r ইকুয়ালস টু 3√2 এবং তার আর্গুমেন্ট হচ্ছে থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ওকে, এখন তোমাকে বললো কি, তোমাকে বললো 3 প্লাস 3i হোল কিউব, এটার মডুলাস কত, এটা আর্গুমেন্ট কত। মানে পরীক্ষায় তোমাকে বললো 3 প্লাস 3i একটি জটিল সংখ্যা হলে 3 প্লাস 3i হোল কিউবের মডুলাস কত, আর্গুমেন্ট কত, এটার বলে নাই, হোল কিউব বলছে, মানে পাওয়ার দিছে। তো আমরা ডাইরেক্ট মুখস্থ রাখি, পাওয়ার যখন n হবে তার আর্গুমেন্টর পাওয়ারও মডুলাসের পাওয়ারও কি হবে, n হবে, আর আর্গুমেন্টের ক্ষেত্রে কি হবে, n দ্বারা গুণ হবে। তাহলে সোজা হিসাব, এটার মডুলাস যদি 3√2 হয়, এটার মডুলাস কত বলো তো, এটার মডুলাস হচ্ছে r ইকুয়ালস টু ওই যে পাওয়ারে যাবে 3√2 হোল কিউব, আর আর্গুমেন্ট থিটা কি হবে 3 × 45 ডিগ্রি।
তাহলে আমি কি করলাম, মডুলাসে পাওয়ারে গেল, আর্গুমেন্টে গুণে গেল। তাহলে আমাদের কোন একটা জটিল সংখ্যা তার মডুলাস আর্গুমেন্ট জানলে তার উপরে পাওয়ার থাকলে ওই পাওয়ারটা মডুলাসেও পাওয়ার হয়, আর্গুমেন্টে গুণ হয়। এটা হচ্ছে 1 নাম্বার শর্টকাট। তাহলে এটা হচ্ছে আমার শর্টকাট নাম্বার 1। এবার আসে 2 নাম্বার শর্টকাট। একটা জটিল সংখ্যা x প্লাস iy তার মডুলাস r1 আর্গুমেন্ট θ1, আর একটা জটিল সংখ্যা a প্লাস ib মডুলাস r2 আর্গুমেন্ট θ2, মানে দুইটা ভিন্ন ভিন্ন জটিল সংখ্যা। তাদেরকে যোগ বিয়োগে আমাদের কোনো ঝামেলা হয় না, কিন্তু গুণ ভাগে ঝামেলা। পরীক্ষায় তোমার বলে দাঁড়াবে গুণ করো বাক্য, তুমি কি এটা যদি তুমি কাজ করো, এটাকে গুণ করলা, গুণ করে তারপর মডুলাস তারপর আর্গুমেন্ট বের করলা, এমসিকিউ এর টাইম আছে না, রিটেনে এটা করতে হবে। হ্যাঁ, দুইটা জটিল সংখ্যা গুণ করে নতুন যেটা পাইলাম তার মডুলাস এবং আর্গুমেন্ট করব। এখানে নিচেরটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করে a প্লাস ib আকারে রূপান্তর করে তারপর মডুলাস আর্গুমেন্ট বের করব, কিন্তু এমসিকিউ তো এত টাইম নাই। তাহলে আমি কি করব, দেখো এই জটিল সংখ্যার মডুলাস যদি r1 হয়, এটা যদি r2 হয়, এটার আর্গুমেন্ট θ1, এটা যদি θ2 হয়, তাদেরকে যদি গুণ করি, কি করি, গুণ। ওই মডুলাসের সেম কথা, মডুলাসে এখানে যা এখানে তা, মডুলাসও গুণ হয়ে যাবে, মানে দুইটার মডুলাসকে গুণ করে দিলে তাদের গুণফলের মডুলাস পেয়ে যাব। আবার যদি ভাগ করি, তাহলে তাদের মডুলাসকেও কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে। মানে এটাকে এটা দ্বারা ভাগ করলাম, তাহলে তার প্রথমটার মডুলাসকে সেকেন্ডটার মডুলাস দ্বারা ভাগ করতে হবে। আর্গুমেন্টের ক্ষেত্রে কি হয়, গুণের ক্ষেত্রে দুইটার আর্গুমেন্ট যোগ করে দিলে হয়ে যায়, আর ভাগের ক্ষেত্রে আর্গুমেন্টটাকে বিয়োগ করে দিলে হয়ে যায়। এর মানে দুইটা জটিল সংখ্যা তুমি জানো, দুইটা জটিল সংখ্যা জানো মানে মাস্ট বি তুমি তাদের মডুলাস আর্গুমেন্টও জানো। তাহলে তাদেরকে গুণ করলে গুণফলের মডুলাস কত, গুণফলের আর্গুমেন্ট কত, দুইটা মডুলাসকে গুণ করে দাও, দুইটা আর্গুমেন্টকে যোগ করে দাও। আর ভাগের ক্ষেত্রে দুইটা মডুলাসকে ভাগ করে দাও, দুইটা আর্গুমেন্টকে বিয়োগ করে দাও, আনসার তুমি পেয়ে যাবে। আশা করি বুঝাইতে পারছি। এটাই হচ্ছে আমাদের শর্টকাট, এবং এই শর্টকাটটা তোমাদের খুব বেশি কাজে লাগবে। এই শর্টকাটটা অনেক অনেক কাজে লাগবে, যে তোমাদের এমসিকিউ যখন তোমরা প্র্যাকটিস করতে যাবা, এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে তোমাদের এটা খুব বেশি কাজে দিবে। এবং এই 3A এর জন্য লাস্ট শর্টকাট, মানে এটা করলে আসলে 3A শেষ। মানে আমরা আজকের ক্লাসটা খেয়াল করে দেখো, আজকের ক্লাসটা সম্পূর্ণ কিন্তু আমরা আমাদের কনসেপ্টে নিয়েছি, মানে এক্সট্রা অনেক কিছু পড়াইছি, যদিও চ্যাপ্টার অনেক আগে শেষ হয়ে গেছে। এই এক্সট্রা জিনিসগুলো যে এমসিকিউতে কত কাজ দিবে তুমি চিন্তাই করতে পারবে না। ইভেন অ্যাডমিশনেও তোমাদের অনেক কিছু পড়াই ফেলতেছি, মানে আসলে তো জানা জিনিস, জাস্ট আমি একটু ভিন্নভাবে তোমাকে চিন্তা করাচ্ছি। সেটা হচ্ছে কি, আমরা জানি কি বলতো, x প্লাস iy ইকুয়ালস টু r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা হলে x প্লাস iy হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু r টু দি পাওয়ার n cos of n থিটা প্লাস i sin of n থিটা। এই জিনিসটাকে আমরা বলি ডি মোভার্স ফর্মুলা। যদিও কেউ যদি মনে করো ভাই ডি মোভার্স ফর্মুলা কোত্থেকে আসলো, নতুন কিছু কিনা, না, আমি বলবো নতুন কিছু না। তুমি যদি আমার আগের কথাগুলো বুঝে থাকো, এটা নতুন কোনো কিছু না। ডি মোভার্স একজন ম্যাথমেটিশিয়ানের নাম, উনি এটা প্রমাণ করে দিছে, যদি কোনো জটিল সংখ্যা x প্লাস iy ইকুয়ালস টু r ইনটু cos থিটা প্লাস i sin থিটা হয়, তাহলে তার পাওয়ার এত হলে সেটা এরকম হবে। এটা আমার কি বলার প্রয়োজন আছে, মনে হয় না। তুমি দেখো এখানে কি হয়েছে, r এর জায়গায় r টু দি পাওয়ার n। আমি একটু আগে তোমাকে শিখিয়েছি শর্টকাট, কোন জটিল সংখ্যা যদি x প্লাস iy হয়, তার পাওয়ার যদি n হয়, মডুলাসের পাওয়ারও n হয়ে যায়, আর্গুমেন্টের সাথে n গুণ হয়ে যায়। তাহলে এটার মডুলাস আর্গুমেন্ট যদি r এবং থিটা হয়, এটার মডুলাস আর্গুমেন্ট কি হবে, r টু দি পাওয়ার n থিটা n বা n থিটা, যাই বলো না কেন, যেভাবে তোমার সুন্দর লাগে। এটা আমরা শিখে গেছি, ওই শিখা জিনিসটা ডি মোভার্স ফর্মুলা থেকে আমরা আসছে আসলে। তাহলে আমাদের এই থিটা জায়গায় কি দিলাম, n থিটা, থিটা জায়গায় কি দিলাম, n থিটা, হয়ে গেল তো। কারণ আমরা তো জানি x প্লাস iy ইকুয়ালস টু r ইনটু cos থিটা প্লাস i sin থিটা, এখানে r মানে হচ্ছে তার মডুলাস, থিটা মানে হচ্ছে তার আর্গুমেন্ট। তাহলে যখন পাওয়ার n দিলাম,
তখন তার মডুলাসটাও চেঞ্জ হয়ে গেল, তার আর্গুমেন্টগুলোও কি চেঞ্জ হয়ে গেল। এটাকে আমরা বলি ডি মোভার্স ফর্মুলা। হ্যাঁ, এটা আমাদের জেনে রাখা উচিত। তাহলে আমরা জানলাম এতটুকু, এটা হচ্ছে আমার জটিল সংখ্যার কনসেপ্ট। আচ্ছা, যদি এতটুকু হয়, এবার আমাদের জটিল সংখ্যার পরের চ্যাপ্টারে যাওয়ার কথা, কিন্তু সেখানে আমাদের আজকে যাওয়া পসিবল না। আজকে যাওয়া পসিবল না, কিন্তু আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যেহেতু আজকে যাওয়া পসিবল না, কারণ আমরা ওই চ্যাপ্টারে গেলে শুরুতেই তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয়। কি নির্ণয়? বর্গমূল। এখন বর্গমূল তুমি যদি নির্ণয় করতে যাও, এই বর্গমূলের ক্ষেত্রে কিন্তু আবার ঝামেলা আছে। হ্যাঁ, বর্গমূল তুমি যদি নির্ণয় করতে যাও ঝামেলা আছে। তো বর্গমূল নির্ণয় যেহেতু ঝামেলা আছে, তো আমরা একটা কাজ করব কি, আমরা ওই জটিল সংখ্যার বর্গমূলটা, মানে আমাদের একটা সিকোয়েন্সিয়াল ওয়ে আছে, বাট আমি তোমাকে যে কাজটা করব, এমসিকিউতে কিভাবে তুমি ক্যালকুলেটরে শর্টকাট করে ফেলতে পারবা সেটা তোমার শেখাবো। তাহলে ক্যালকুলেটরে কিভাবে শর্টকাট করতে হয় সেটা শেখাবো। তাহলে আমি দেখি যে এই জিনিসটা শিখে, মানে আজকে তোমাকে, মানে আগে ম্যাথ করার আগে ম্যাথ করে ফেলবো, মানে বুঝতে পারছো যে আগে শর্টকাট শিখিয়ে ফেলবো। এখন মানে যেটা হচ্ছে এমসিকিউতে এটা একবার চোখ বন্ধ করে বলতে পারবা। এখন যে শর্টকাটটা শিখাবো তুমি কিচ্ছু জানো না, কিন্তু তুমি পরীক্ষা আনসার করতে পারবা, কারণ ইন্টারমিডিয়েট পরীক্ষায় কি ইউজ করা যায়? ক্যালকুলেটর ইউজ করা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি 3B তে যাই। হ্যাঁ, 3B তে শুরুতে তুমি যেটা পাবা তার নাম হচ্ছে বর্গমূল নির্ণয়। কি পাবা? বর্গমূল নির্ণয়। বর্গমূল নির্ণয়। এবার আসো বর্গমূল নির্ণয়, তাই না? ওকে, তোমাকে আমি জাস্ট বললাম 25, তার কি করবা? বর্গমূল। তার বর্গমূল করলে কি পাবো? √25 মানে হচ্ছে 5। তাহলে 25 এর বর্গমূল যদি 5 হয়, তাহলে আমি কি বলতে পারি? এই 5 সংখ্যাটাকে যদি আমি বর্গ করি, 5 সংখ্যাটাকে যদি আমি বর্গ করি, তাহলে কি পাবো? 25 পাবো। এটা হচ্ছে আমার এমসিকিউর জন্য কনসেপ্ট, শর্টকাট কনসেপ্ট। মানে কোন একটা সংখ্যা তার বর্গমূল 5, এর মানে এই 5 কে বর্গ করলে ওই সংখ্যাটা পাওয়া যাবে। বুঝাইতে পারছি তো? কোন একটা, এই যে 25 এর বর্গমূল হচ্ছে কত? 5, এবার 5 কে স্কয়ার করলে 25 পাওয়া যাবে। এবার আসো একটা এমসিকিউ, তার আগে আমি ক্যালকুলেটর একটু নিয়ে আসি। হ্যাঁ, আসো এই ক্যালকুলেটরটা তোমাকে ইউজ করা ভালোভাবে শিখতে হবে। হ্যাঁ, তাহলে তুমি শিখছো কি, কোন একটা সংখ্যা তাকে বর্গমূল করলে যেটা পাবো ওইটাকে বর্গ করলে কিন্তু এটাই পাই, তাই না? এখন আমি তোমার একটা কাজ দেখাই। সাপোজ পরীক্ষায় তোমার আমি দিলাম 25 এর বর্গমূল কোনটি? ক 3, খ 5, গ 4, ঘ 2। সাপোজ আমি ধরে নিলাম তুমি বর্গমূল করতে জানো না, কিন্তু তুমি বর্গ করতে জানো। তাইলে তুমি একটা কাজ করতে পারো না? সাপোজ এই কাজটা করবা তুমি সম্পূর্ণ ক্যালকুলেটরে। কিসে করবা? ক্যালকুলেটরে। মানে তোমার ক্যালকুলেটরে রুট করা যায় না, কিন্তু তোমার ক্যালকুলেটরে কি করা যায়? স্কোয়ার করা যায়। তাহলে তুমি কি করবা? এই 3 কে স্কোয়ার করব। 3 স্কোয়ার সমান 9, মিলছে না, এর এটা आंसर না। 4 স্কয়ার সমান 16, মিলছে না, এর এটা आंसर না। 2 স্কয়ার সমান 4, মিলছে না, এর এটা आंसर না। 5 স্কয়ার সমান 25, মিলছে, এর এটা आंसर। এর মানে যাকে স্কয়ার করলে आंसर এটার সাথে মিলে যাবে সেটা নিচ্ছে আমার आंसर না। তুমি এখন বলতে পারবে এগুলো তো আমরা জানি। হ্যাঁ, তুমি জটিল সংখ্যার মধ্যে এটা জানো না, ওইজন্য বলতেছি। তাহলে আমি জাস্ট তোমাকে সিম্পল ওয়েতে বোঝানোর ট্রাই করতেছি, তুমি বর্গমূল করতে জানো না। ইভেন এই যে আমার হাতের ক্যালকুলেটর, সেও বর্গমূল করতে জানে না। সত্যি কথা, এটাও বর্গমূল করতে জানে না। মানে জটিল সংখ্যাকে
বর্গমূল ক্যালকুলেটরের সাহায্যে করা যায় না। যেহেতু ক্যালকুলেটর দিয়ে তুমি বর্গমূল করতে জানো না, কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে কি করা যায়, বর্গ করা যায়। ক্যালকুলেটরের সাহায্যে যেহেতু বর্গ করা যায়, তুমি বর্গমূল করলা না, সমস্যা কি, তুমি ওই কি করলা, যেটা আনসারটাকে স্কোয়ার করে দিলে যেটা মিলে যায় সেটা আমার আনসার। তাহলে আমি বলতে পারি একটা জটিল সংখ্যা তার বর্গমূল নিচের কোনটি। হ্যাঁ, তাহলে আমি এভাবে বলে আমি জাস্ট একটা দেখাই, আগে আগে আমি একটু করে দেখি। কাহিনী জটিল হয়ে গেছে, আমার ক্যালকুলেটরটা নষ্ট হয়ে গেছে। এটা কোনো কথা হলো? হো, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে, বাড়ির দেওয়ার সাথে ঠিক হয়ে গেছে। আচ্ছা দেখি, এটা এটা খুব ভালো করে দেখবা। হ্যাঁ, আমরা এই ক্যালকুলেটারে এখন শিখাবো তোমাদেরকে কীভাবে করতে হয়। তো তুমি আগে দেখো, প্রশ্নটা দেখো। হ্যাঁ, আমি প্রশ্নটা লিখি, তার আগে আমি একটু করে দেখি। আমাদের কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, প্রশ্নটা কি দেখো, 5, টেনশন নিও না, তুমি মনে হতো তুমি দেখতেছো না, দেখবে একটু পরে। 5 + 12i এর আরেকটু সেট করে লিখবো না, এর বর্গমূল নিচের কোনটি? ক 3 - 2i, খ -3 + 2i, গ -3 - 2i, ঘ 3 + 2i। আচ্ছা এবার দেখো, তাহলে এখন আমি তোমাদের ক্যালকুলেটারে কীভাবে করতে হয় সেটা দেখাবো। দেখো, ক্যালকুলেটারের মেথডটা দেখাবো। দেখা যেত না? হ্যাঁ, এবার দেখো, আমার এই তোমাকে প্রশ্ন এটা বললো 5 + 12i এটার বর্গমূল নিচের কোনটি। এখন একটা জিনিস তোমার বলি, ক্যালকুলেটরের সাহায্যে তুমি আগে একটা জিনিস দেখো, এটা আমার সেই ক্যালকুলেটর না, ক্যালকুলেটরে কখনো যদি কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা করতে হয়, তাহলে জটিল সংখ্যার ইংলিশ হচ্ছে কি, কমপ্লেক্স নাম্বার না, কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স। তাহলে কমপ্লেক্স নাম্বার যদি করতে হয়, তোমার কাজকে একটু খেয়াল করো। তাহলে ক্যালকুলেটরে কমপ্লেক্স নাম্বার করতে হলে আচ্ছা, হ্যাঁ, ক্যালকুলেটরে যদি তোমার কমপ্লেক্স নাম্বার করতে হয়, তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো। আমি ক্যালকুলেটরে কোনো একটা কমপ্লেক্স নাম্বার করব, কমপ্লেক্স নাম্বার করার জন্য তোমার কাজ কি দেখো, আমাদের ক্যালকুলেটরে তুমি স্ক্রিনে দেখো আমাদের, প্রথমে তোমার কাজ যেটা, এটাকে কমপ্লেক্স মুডে নেওয়া যাওয়া, মানে বর্তমান যে অবস্থা, এই অবস্থায় তুমি কখনো কমপ্লেক্স নাম্বার করতে পারবা না। এখানে দেখো একটা বাটন আছে ইএনজি, তার উপর আই লেখা আছে, খেয়াল করছো? এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের আই, ইএনজি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু কমপ্লেক্স নাম্বারটা খুব বেশি কাজে লাগে, ওই জন্য আমাদের এটাকে ইঞ্জিনিয়ারিং বাটন বলা হয় আমাদের। এখন দেখো, আমি এই ইএনজি বাটনটা টিপবো, দেখো কিছু হচ্ছে না, কিছু হচ্ছে না।
তাহলে আমার এখন কিছু হচ্ছে না, ইএনজি বাটনটা আমি টিপতেছি, কোনো কাজ হচ্ছে না। এবার আসো তুমি কি করবা দেখো, এই মোডে যাবা, যাওয়ার পর দেখো এ 1 2 দুইতে কি লেখা আছে CMPLX, এটা মানে হচ্ছে কমপ্লেক্স। কত নাম্বারে? 2 নাম্বারে। তাহলে তুমি 2-এ যাও। এই যে দেখো আমি ক্যালকুলেটর 2 চাপ দিচ্ছি, এই 2 যখন চাপ দিলাম স্ক্রিনে দেখো অটোমেটিক উঠে গেছে না কমপ্লেক্স। এই যে এখানে তাকাই দেখো তো কমপ্লেক্স লেখা উঠছে, তো উঠছে। এর মানে বর্তমানে আমার ক্যালকুলেটর কোন মোডে আছে? কমপ্লেক্স মোডে আছে। এখন দেখবা আমি এই ইএনজি বানানোটা চাপ দিত কি হয় দেখো তো, এই যে আই উঠতেছে কি না? উঠতেছে। মানে কমপ্লেক্স মুড ছাড়া এটা আমার কাজ করতেছে না। হ্যাঁ, মানে এখন ইএনজি দিলে আমার হয়ে যাবে, আই শিফট দেওয়ার দরকার না, ডাইরেক্টলি ইএনজি দিলে আই উঠবে। এবার দেখো আমি এটা কাজ করি, আমি এটা কাজ করবো কি, তুমি পরীক্ষায় 2টা জটিল সংখ্যাকে যোগ বিয়োগ গুণভাগ সব ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। যেমন একটা জটিল সংখ্যা তুমি দিলে কত, এই যে তুমি জটিল সংখ্যাটা দিলে, আশা করি দেখা যাচ্ছে এই 3 প্লাস, তাহলে দেখো তোমার জটিল সংখ্যাটা হচ্ছে 3 + 2i, তার সাথে তুমি কি করবা? গুণ করবা, ইনটু কাকে গুণ করবা? আমার 5 - 7i, এটাই গুণ করবা, বসাইলাম, জাস্ট ইকুয়াল দিবা, দেখো 29 - 11i চলে আসছে। এর মানে গুণ ভাগটা সব। এবার আরেকটা জিনিস দেখো, তোমাদেরকে মনে আছে বলছিলাম যে যখন আমার ভাগ আকারে থাকবে তখন নিচেরটা অনুবন্ধী দ্বারা কী করতে হয়? উপর নিচে গুণ করতে হয়। এমসিকিউতে আসলে তুমি বলদের মতো এই কাজ কখনো করবা না। কেন? দেখো 2 + 3i নিচে হচ্ছে 5 - 7i। আচ্ছা বলো তো এই কাজটা করতে হলে তোমার কি করতে হইতো? নিচেরটার অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে হইতো, তাই না? আমি ইকুয়াল চিহ্ন দিচ্ছি, দেখো এই যে ইকুয়াল চাপ দিব, ইকুয়াল চাপ দেওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখো তো, এই তুমি কাহিনী করে যা বাইর করতা ক্যালকুলেটার সেটা তোমাকে সরাসরি দিয়ে দিছে। এর মানে আমরা কি বলতে পারি? এর মানে এমসিকিউতে আসলে কখনো তুমি অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করবা না, তোমার হাতে কি আছে? ক্যালকুলেটার আছে, এটা মাথায় রাখবা, তুমি ডাইরেক্ট করে ফেলতে পারবা। এবং মজার বিষয় হলো তুমি যখন রিটেনে করবা তখন তো তোমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে, তুমি এই যে ক্যালকুলেটার এভাবে টিপে তুমি যাচাই করবা যে তোমার ক্যালকুলেশন ঠিক আছে কি না। ওকে, গেল। এখন আসো আমরা আমাদের কাজ করি, একটা সংখ্যা নিই, তাকে বর্গ করব। এই যে আমি তাহলে এখানে রাখি ক্যালকুলেটার, তাহলে সুবিধা হবে। আমি এই যে চাপতেছি, দেখো আমি একটা সংখ্যা নিই 5 - 7i, তাকে হোল স্কয়ার করবো। তাহলে 5 - 7 হোল স্কয়ার দিলাম। দেখো ইকুয়াল যখন দিব, এই ইকুয়াল দিচ্ছি, তার বর্গ করার পর যেটা আসবে -24 + 78 চলে আসছে। তাহলে নিশ্চয়ই এটাকে রুট করলে -5 - 7i পাবো। যেহেতু 5 - 7i কে বর্গ করলে -24 - 70i পাচ্ছি, নিশ্চয়ই তাকে রুট করলে 5 - 7i পাবো। তাহলে আমি -24 - 70i, তাহলে আমি √/-24 - 70i দিলাম। এবার দেখো ইকুয়াল, ম্যাথ এরর। এর মানে কমপ্লেক্স নাম্বারে ক্যালকুলেটর কখনো রুট করতে পারে না, অর্থাৎ কোনো একটা জটিল সংখ্যার রুট ক্যালকুলেটর বের করতে পারে না। যেহেতু জটিল সংখ্যা কোনো একটা সংখ্যার রুট বের করতে পারে না, তাহলে তোমার কাজ কি বলো তো? তোমার কাজ হচ্ছে, যেহেতু জটিল সংখ্যার রুট বের করতে পারে না, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে স্কোয়ার করা। মানে তাহলে আমার এখানে আমরা রুট করতে পারি না, কিন্তু স্কোয়ার তো করতে পারি। হ্যাঁ, এই কনসেপ্টটা কাজে লাগাই আমরা এমসিকিউ করব। তাহলে দেখো তো আমার এমসিকিউগুলা। এবার দেখো তুমি আমার সেই এমসিকিউটাতে যাও, এই এমসিকিউতে একটু তাকায় দেখো তোমাকে কি বলছে। 5 + 12i এটার বর্গমূল করার জন্য, এর মানে হচ্ছে √/5 + 12i, এটা ইকুয়ালস টু হোয়াট? এটা ইকুয়ালস টু এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, বাট আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমার কি করতে হবে বলো তো? আমাকে যে কাজটা করতে হবে, এটা রুট আমিও করতে জানি না, ক্যালকুলেটারও জানে না, কিন্তু বর্গ আসলে আমরাও করতে জানি, কিন্তু ক্যালকুলেটার আমার থেকে আরও তাড়াতাড়ি করতে পারে। তাহলে আমি কি করতে জানি? বর্গ করতে জানি। এবার বর্গ করে ফেলো ক্যালকুলেটারে, তুমি নিজেও করতে পারবা, a + b² বা a - b² ফর্মুলা দিয়ে, তাও ক্যালকুলেটার দিয়ে শিখিয়ে দিই। তাহলে তোমার কাজ কি? এটাকে স্কোয়ার করবা, করলে যদি এটা আসে এটাই অ্যান্সার, যদি না আসে পরেরটা। এটাকে স্কোয়ার করবা, স্কোয়ার করার পর যদি এটা আসে এটাই অ্যান্সার, যদি না আসে পরেরটা। এটাকে স্কোয়ার করবা, করার পর যদি এটা আনসার আসে
তাহলে এটাই অ্যান্সার, আর না হয় পরেরটাকে আবার করবা। যদি পরেরটা আবার করার কোনো প্রয়োজন নেই, হুদে কেন করবা? তুমি 3টা আনসার হয় না মানে 4 নম্বরটা আনসার হবেই। আর ইন্টারমিডিয়েট পরীক্ষায় তোমার 25টার মধ্যে 25টা দেখাবা, কারণ যদি প্রশ্নে ভুল থাকে সেক্ষেত্রে ইন্টারমিডিয়েট পরীক্ষায় তোমাদের সবাইকে মার্কস দিয়ে দিবে, সেক্ষেত্রে তুমি খালি রাখার কোনো প্রয়োজন নাই। তাহলে তুমি 3টাতে যখন আনসার পাও না, এর মানে 4 নম্বরটা আনসার হবে শিওর। এবার আমরা করে করে দেখি। প্রথমটা কত? 3 - 2i না? এই যে দেখো আমি দিলাম, আমি করতেছি, এই যে তুমি আমার ক্যালকুলেটারে দেখো 3 - 2i, তাকে আমি স্কোয়ার করলাম, স্কোয়ার করলে আসলো কত? 5 - 12i। মিলছে? মিলে নাই, তোমার আছে 5 + 12i। এবার আসো পরেরটা কত? -3 + 2i। তাহলে আমি জাস্ট এখানে একটু চেঞ্জ করে দিই, -3 + 2i। তাহলে -3 + 2i স্কোয়ার করলাম, তাও কি মিলছে? না ভাইয়া, মিলে নাই। এবার আমি এটা কাজ করি, -3, ওই যে 3 নম্বরটা তো -3 - 2i, -2i মিলছে কি না? মিলছে। 5 + 12i যেহেতু মিলে গেছে, এটাই আমার আনসার। তাহলে এটাকে বর্গমূল করলে এটা পাবো। আবার একটা জিনিস খেয়াল করে দেখো, এবার আমি লাস্টটাকে করে দেখি। লাস্টটাকে করে দেখলে 3 + 2i কত পাইলাম? 5 + 12i, এটাও আনসার। অর্থাৎ আমি এখানে তোমাকে আলটিমেটলি আমি আনসার দিছি 2টা, কিন্তু পরীক্ষায় আসলে আনসার কি একটা থাকবে, মানে 4টার মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে আমি দেখতেছি এটা দিলে আমার আনসার হয়, এটা দিলে আমার আনসার হয়, মানে এটাকে স্কোয়ার করলে এটা মিলে, এটাকে স্কোয়ার করলে এটা মিলে, এর মানে আমার এই 2টা আমার আনসার। তবে আসলে মেইন কথা হচ্ছে তুমি এটাকে বর্গমূল করলে, বর্গমূল করা মানে কি আনসার কয়টা পাবা? 2টা। রুট করলে আনসার কয়টা পাই? 2টা। আসলে এটাকে স্কোয়ার করলে তুমি এটা আর এটা এই 2টা আনসার পাবা। হ্যাঁ, তো ওটা আমার জানার দরকার নেই। আমার কথা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা অ্যাডমিশনে তুমি কি করবা? অপশানটাকে স্কোয়ার করবা, অপশানটাকে স্কোয়ার করলে যেটা পাবা সেটাই তোমার আনসার। তো আশা করি এরপর আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। তো তোমাকে জাস্ট এতটুকু জানলেই চলবে। হ্যাঁ, এতটুকু জানলেই চলবে। তাহলে আমরা যে জিনিসটা বলতে পারি যে আমাদের ক্যালকুলেটার আমরা জিনিস শিখেলাম, যে খুব বেশি না, অল্প স্বল্প শিখেলাম। তো তোমাদেরকে একটা হোম টাস্ক দিই। হোম টাস্কটা কি? তোমার এটা কিন্তু তোমরা MSCS সব জায়গায় করতে পারবে। হ্যাঁ, তোমার এখন তুমি মুডে যাইয়া কমপ্লেক্সে আনছো না? এবার একটা জিনিস খেয়াল করে দেখো, তোমার এখানে একটা জিনিস খেয়াল করো তো, 2 নম্বরে কমপ্লেক্স আছে, খেয়াল করছো? হ্যাঁ, এবং এই কমপ্লেক্সটা কোন কালারে? সিলভার কালারে, তাই না? ক্যালকুলেটারে নর্মালি 2টা কালার থাকে, এটা সিলভার আর এটা হচ্ছে আমাদের এই যে এরকম লাল কালার। তো দেখবা শিপটা আমার লেখা আছে সিলভার কালারে আর আলফাটা লেখা আছে লাল কালারে। এর মানে তোমরা এটা জানো কিনা আমি জানি না, ক্যালকুলেটারে যে সকল জিনিস সিলভার কালারে লেখা, এটা তোলার জন্য শিফট দিয়ে তারপর করতে হয়, কারণ শিফটটা সিলভার কালারে। আর যেসব জিনিস লাল কালারে লেখা, সেটার জন্য আলফা দিয়ে তারপর করতে হয়। যেমন এই যে এখানে তোমার মনে করো সাপোজ তুমি সি তুলবা, তাহলে এই সি তুলতে হলে সিটা কী কালার? লাল কালার। তাহলে লাল কী আছে? আলফা। তাহলে এই আলফা দিয়ে তারপর এটা টিপলে দেখো সি উঠছে। কিন্তু তুমি যদি এখানে যাও, দেখো x³ কী কালার? লাল, সিলভার কালার। তাহলে শিফট দিয়ে এটা দিবা, দেখবা তোমার কিউব উঠছে। তো এটা তোমরা জানো কিনা জানি না, না জানলে জেনে রাখো। আর এখানে দেখো আমার 2টা কী কালার? সিলভার কালার। যখন তুমি কমপ্লেক্স মুডে আসো, এবার তুমি কমপ্লেক্সের সব কিছু পাবা কোথায় জানো? এই 2তে। তাহলে কী দিয়ে 2 দিব? শিফট দিয়ে। এই শিফট দিলাম, এই 2 কী আসছে দেখো, 1 নাম্বার আর্গুমেন্ট। এর মানে তুমি আগে স্ক্রিনে একটা জটিল সংখ্যা তুলবা, তোলার পর শিফট 2 দিয়ে আর্গুমেন্ট বের করতে পারবা, কনজুগেট বা অনুবন্ধী বের করতে পারবা, তাকে a+ib আকারে রূপান্তর করতে পারবা। আবার আর থিটা মানে কি? তার মডুলাস আর্গুমেন্ট, তার মডুলাস আর্গুমেন্ট। ফর এক্সাম্পল আমরা যদি বলি, দেখো আমরা একটা কাজ করি, দেখো এই শিফট দিলাম না, শিফট দিয়ে 2 দিলাম, কি আসলো? আর থিটা না? আর থিটা কত নাম্বার? 3 নাম্বার না? আমি 3 দিছি, এই যে 3 দিচ্ছি, 3 দিলে দেখো আর থিটা আসছে। আর থিটা দিয়ে ব্যাকেটে দিলাম 3 + 2i ইকুয়াল দিলাম, সরি একটু বলেছে, হ্যাঁ আর থিটাটা এটা উঠে গেছে না, এই তার আগে দিয়ে দিব, তার আগে দিয়ে 3 + 2i দিব। দেখো আনসার দিয়ে দিছে। এই যে আমি আর থিটা আমার উঠে গেছে, আর মানে মডুলাস, থিটা মানে কি? আর্গুমেন্ট। 3 + 2i দেখো দেওয়ার সাথে সাথে কি উঠছে দেখো, √13 অ্যাঙ্গেল এটা। তাহলে √13টা তার কি? মডুলাস, আর থিটাটা তার আর্গুমেন্ট। এর মানে ক্যালকুলেটারে তুমি চাইলে মডুলাস আর্গুমেন্টটা বের করতে পারবা। এই অপশানে যাইয়া
জটিল সংখ্যার যা যা কিছু বের করার প্রয়োজন আছে সব কিছু তুমি বের করতে পারবা। তোমরা নিজেরা ক্যালকুলেটর একটু ঘাটাঘাটি করে দেখিও, আর আমার যতটুকু বলার দরকার ততটুকু আমি বলে দিব। তো আজকে একটু লেন্থি হয়ে গেছে ক্যালকুলেটর ট্রিক্স দেখানোর কারণে। তো আজকে ক্লাস এতটুকু, আশা করি ক্যালকুলেটর ট্রিক্সগুলো কাজে লাগবে একটু তোমাদের। আর আমি তো ইএসএ দেখাইছি, তোমাদের এমএসএও সেম ভাবে তোমরা করতে পারবে, অপশনগুলো পাবো, কোনো সমস্যা নেই। না বুঝলে আমাকে বলিও। তো তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। নেক্সট দিন আমরা 3B শুরু করবো। 3A আমাদের কমপ্লিট। 3B এ কোনো কিছু বাকি নেই, যতগুলো ম্যাথ আছে সবগুলো তুমি করে ফেলবা। আর জ্যামিতিক কিছু আছে, ওই জ্যামিতিক ওগুলা ওই লেক্সিটে স্থাপন করে এগুলো কখনো আসে না, এগুলো হচ্ছে আমার ওই প্র্যাকটিক্যালে লাগে। হ্যাঁ, তাও তুমি চাইলে একবার তোমার সলিউশন থেকে দেখে নিতে পারো। তাহলে আমাদের এতটুকুই থাকুক, আমরা আগামী ক্লাসে 3B ধরবো, তাহলে ওইটাই আমরা আগামী ক্লাসে শুরু করবো, এবং আগামী ক্লাসে আমরা অনেক কিছু পড়বো। আর আগামী ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস। ওই ক্লাস থেকে প্রশ্ন আসবে 100% কনফার্ম। যখনই পরীক্ষা দাও আগামী ক্লাসটা থেকে প্রশ্ন আসবেই। ওকে, আজকে এতটুকুই রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।